ছোটবেলা থেকেই এই ছেলেটি কুংফু শিখতে চায়, কিন্তু তার বাবা তাকে শেখায় না, তাই সে লুকিয়ে লুকিয়ে কুংফু শিখে ফেলে। এরপরে সে বিশ্বসেরা প্লেয়ার হয়ে যায়। এজন্য তার মনের মধ্যে অহংকার চলে আসে। অহংকারে বশবর্তী হয়ে এমন কিছু কাজ করে যেগুলো তার জীবনের জন্য ছিল কালো অধ্যায়, এবং এক পর্যায়ে সে পুরোপুরি পাগল হয়ে যায়। কী ছিল তার পাগল হওয়ার কারণ, রাতারাতি কিভাবে তার সবকিছু ধ্বংস হয়ে যায়, সেই সবই দেখতে চলেছে আজকের মুভির এক্সপ্লেনেশনে। ভিডিওটি লাইক করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই হিউ নামের একটা ছেলেকে, যার বাবা এই শহরের বিখ্যাত কুংফু মাস্টার, আর তার নাম হলো অ্যান্ডি। তবে তার বাবা তাকে কখনোই কুংফু শেখায় না, কারণ তার একটা রোগ আছে। এই জন্য তার বাবা মনে করে যদি সে কুংফু শেখে তাহলে হয়তো তার মৃত্যু হয়ে যেতে পারে। কিন্তু ছেলেটির কুংফুর প্রতি একটু ভালোবাসা আছে, কারণ সে ছোটবেলা থেকেই তার বাবাকে এই কাজ করতে দেখেছে। এজন্য সে মাঝে মাঝে লুকিয়ে তার বাবাকে কুংফু করতে দেখে। আর আমরা দেখতে পারি সে দেখে দেখে যতটা শিখতে পারত ততটাই সে প্র্যাকটিস করত। আর একটা ফ্রেন্ড ছিল যার নাম ছিল জিনশু। সে তাকে হোমওয়ার্ক করার জন্য সাহায্য করত, যাতে করে সে প্র্যাকটিস তাকে প্রপারলি করতে পারে। কিন্তু এর কিছুদিন পরই এনারিক নামের আরও একজন কুংফু মাস্টার ফাইটের জন্য তাকে চ্যালেঞ্জ করে। আর যখন এখানে ফাইট শুরু হয়ে যায় তখন আমরা দেখতে পাই হু সম্পূর্ণ কনফিডেন্ট ছিল যে তার বাবাই জিতবে। আর যখন ফাইট শুরু হয়ে যায় তখন এমনটাই ছিল, মানে অ্যান্ডি এনারিককে অনেক বাজেভাবে মারছিল। আর যখন অ্যান্ডি একটা ভয়ঙ্কর অ্যাটাক করবে তার উপরে, তখন তার আদর্শের জন্য সে অ্যাটাকটা করে না। কিন্তু তখন উল্টো দিক থেকে এনারিক তার আদর্শের কোনো কেয়ারই করে না। একটা ইলিগাল ওয়ে ইউজ করে সেই ম্যাচটা উইন হয়ে যায়। আর তার বাবাকে হারতে দেখে হিউ প্রচণ্ড মন খারাপ করে আর বাজেভাবে কান্নাও করতে থাকে। আর তখন এখানে এনারিকের ছেলে চলে আসে। আর যখন সে তাকে ফাইট করার জন্য অফার দেয় তখন সে খুবই কনফিডেন্টলি ফাইটের জন্য রাজি হয়ে যায়। তবে যখন সে তার ফাইট শুরু করে তখন সে খুবই বাজেভাবে পরাজিত হয়। আর এমন একটা ভয়ঙ্কর পরাজয়ের পর হু তার নিজের কাছেই কসম করে যে এই শহরের মধ্যে যত কুংফু মাস্টার আছে সে সবার চাইতে ভালো মাস্টার হবে, আর তার বাবার যে সম্মানহানি হয়েছে সেই সমস্ত মান সম্মান ফেরত আনবে। এর জন্য আমরা দেখতে পারি হিউ তার বাবার যে লাইব্রেরি ছিল সেখানে দুজনে গিয়ে কুংফু মাস্টার বই চুরি করে। এরপর সেই বইটা দেখে দেখে এখানে দিনরাত প্র্যাকটিস করতে শুরু করে। আর যখন সে দিনরাত প্র্যাকটিস করার পরে তার মনে হয় সে এখন ফাইট করার জন্য রেডি, তখন সে এনারিকের ছেলেকে আবার ফাইটের জন্য চ্যালেঞ্জ করে। আর যখন এনারিকের ছেলে তার ফাইটের জন্য রাজি হয়ে চলে আসে তখন এইবার সেই ছেলে ওর সাথে পেরে ওঠে না। মানে হু এতটাই দক্ষ হয়ে গিয়েছে যে সে তাকে দুইটা পাঁচ দিয়ে হারিয়ে ফেলে। এরপরে পরবর্তী সিনে আমরা চলে আসি অনেক সামনে। আর আমরা দেখতে পারি হু এখন অনেকটাই বড় হয়ে গেছে। তার বাবারও মৃত্যু হয়ে গেছে অনেক আগে, আর তার ওয়াইফের মৃত্যু হয়ে গেছে। ফ্যামিলি বলতে শুধুমাত্র একটি মেয়ে আছে তার, আর সে তাকে অনেক বেশি ভালোবাসে। আর সেই ছেলের সাথে শেষ পরাজয়ের পর হু অনেক ফাইটিং করেছে, তবে তাকে কেউ কখনোই হারাতে পারেনি। এত বছরে সে যতগুলো ফাইট করেছে তার সামনে এমন কোনো মাস্টার আসতে পারেনি যে তার চেয়ে সেরা। আর আমরা দেখতে পারি এত এত জয়ের জন্য এই পুরো শহরের মধ্যে তার অনেক ফ্যান হয়ে গিয়েছে। এই ফেমের চক্করে পড়ে সে তার আদর্শকেই ভুলে যাচ্ছিল, মানে তার মধ্যে অহংকার চলে আসছে। আর এজন্য তার বাবার যে আদর্শ লালন করত সেটাকে সে ধীরে ধীরে ভুলতে চলেছে। আমরা দেখতে পারি হিউ এখন অনেক বেশি ড্রিঙ্কস করে। সে সবসময় নেশার মধ্যেই থাকতো, আর তার যে শিষ্যরা ছিল তারাও প্র্যাকটিস করার চাইতে নেশা করাটাই বেশি গুরুত্বপূর্ণ মনে করত। আর মাঝে মধ্যে হিউ এতটাই বেশি নেশা করত যে সে তার মেয়ের কাছে যেতে ভুলে যেত। তার বাবার যত সম্পত্তি ছিল আর ফাইট করে এত বছর যা কামিয়েছে এই সমস্ত টাকা পয়সা সে নেশা করে উড়িয়ে দিচ্ছিল। আর শুধু নেশা করেই টাকাগুলো উড়ায়নি, এখন তার উপরে একটা ভারী দেনারও চাপ আছে, কিন্তু সম্পূর্ণ নির্ভর সে এগুলোর কেয়ারই করে না। আর এমন করেই একদিন সন্ধ্যাবেলা হিউ তার বেস্ট ফ্রেন্ড জিনসুর কাছে চলে আসে, যে কিনা এখন অনেক বড় ব্যবসায়ী হয়ে গেছে আর একটা রেস্টুরেন্টের ব্যবসাও চালু করেছে। এর জন্য হিউ তার দলবল নিয়ে সেখানে আসে। সে সারা রাত ড্রিঙ্কস করছিল। তার যত সমর্থক আছে, ফ্যান ফলোয়ার আছে, তাদের সবাইকে ফ্রিতে খাবার খাওয়ায়। আর তখন জিনসুর ম্যানেজার তাকে এটা মনে করিয়ে দেয় যে হিউ বিগত 1 বছর ধরে একটা টাকাও পরিশোধ করেনি, মানে তার হিসেবের খাতা অনেক বড় হয়ে গেছে। এজন্য সেদিন রাতের বেলা জিনসু তাকে একটু বোঝানোর ট্রাই করে। সে বলে যে তুমি যে খরচগুলো করছো সেগুলো সম্পূর্ণ ফালতু খরচ। মানে সে এটাও মনে করিয়ে দেয় যে তোমার ফ্যান ফলোয়াররা তোমার পেছনে পেছনে এই জন্যই ঘোরে, কারণ তুমি তাদেরকে ফ্রিতে ফ্রিতে খাবার খাওয়াও। এই জন্য তোমার খরচটা একটু কমিয়ে আনা উচিত। তখন হিউ তার উপরে প্রচণ্ড রেগে যায়, কারণ তার মতে জিনসু এখন কৃপণ হয়ে গেছে। এজন্য সে এমন কথাবার্তা বলছে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই হিউ গিয়ে মিট করে তার সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী কিনের সঙ্গে। আসলে কেন তার যত প্রতিদ্বন্দ্বী ছিল তাদের সবাইকে হারিয়ে এই পর্যন্ত এসেছে। আর যেহেতু হিউ হারিয়েছে তার মানে তারা দুজনে সমান সমান আছে। আর তাদের দুজনের মধ্যে এখনো কোনো ফাইট হয়নি।
এজন্য অনেকেই মনে করে কিন সর্বশ্রেষ্ঠ কুংফু মাস্টার। আর যখন তাদের মধ্যে দেখা হয় তখন এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে তাদের মধ্যে একটু ঝগড়া লাগে। ঝগড়ার মধ্যে হিউর ইগো হার্ট হয়ে যায়, আর এজন্য তার মনের মধ্যে যত রাগ ছিল সেগুলো তার শিষ্যের উপরে ঝাড়তে শুরু করে। মানে যখন তাদের প্র্যাকটিস করছিল তখন সে তাদেরকে আচ্ছা রকমের ধোলাই দেয়। আর সেদিন সন্ধ্যাবেলায় তার একটা শিষ্যকে স্ট্রেচার করে নিয়ে আসা হয়। যখন সে জিজ্ঞাসা করে এমনটা কিভাবে হয়েছে, তখন সে জানতে পারে কিন এই লোকটাকে মেরেছে। তবে হিউর মনে হয় কিন আসলে রাগে দুঃখে এই সমস্ত কাজ করেছে, মানে তার মধ্যে হিংসা অনেক বেড়ে গেছে। এরপরে কিন তার পুরো ফ্যামিলি নিয়ে একটা রেস্টুরেন্টে পার্টি করছিল, তখন সেখানে হিউ চলে আসে। মানে সে তার দলবল নিয়ে সে এখানে এসেছে এবং মদ খাওয়া শুরু করে। আর তাকে দেখার পর কিন তাকে বলে, আমাদের মধ্যে যে শত্রুতা আছে সেটাকে আজকে রাতের জন্য বাদ দাও, কারণ আমার ফ্যামিলি এখানে আছে। কিন্তু হিউ কোনো কথাবার্তা শুনবে না। আর তখন জিনসু এসে তাকে বোঝানোর ট্রাই করে। সে বলে সে এখানে এসেছে তার ফ্যামিলি নিয়ে, তুমি এটা কোনোভাবেই করতে পারো না। কিন্তু এতে করে কোনো লাভই হয় না, উল্টো সে তার উপরে প্রচণ্ড রেগে যায় আর তার সঙ্গে ছোটবেলার সম্পর্ক ছিন্ন করে দেয়। এরপরে হিউ কিনকে চ্যালেঞ্জ করে আর বলে, তুমি যদি আমার সাথে ফাইট করতে চাও তাহলে এখানেই ফাইট করতে পারো, আর যদি তুমি ফাইট করতে না চাও, মানে তুমি যদি ভয় পেয়ে যাও, তাহলে এখনই হাঁটু গেড়ে আমার সামনে বসে পড়ো। কিন্তু যেহেতু সে ফাইট অ্যাকসেপ্ট করে নিয়েছে, সেই জন্য রেস্টুরেন্টের যত মানুষজন ছিল তারা তাদের সেফটির জন্য সেখান থেকে বেরিয়ে চলে আসে। আর এরপরে শুরু হয় তাদের মধ্যে এক ভয়ঙ্কর ফাইট। যেহেতু তারা দুজনেই মাস্টার ছিল, একে অন্যের সাথে কোনোভাবেই পেরে উঠছিল না। কিন্তু যখনই হিরোর মধ্যে প্রচণ্ড রাগ চলে আসে, তখন সে তার সমস্ত নিয়মকানুন উল্টোপাল্টা ব্যবহার করতে শুরু করে। আর এই জন্য সে কিনকে খুবই ক্লান্ত করে ফেলে। আর যখন সে তাকে মারতে মারতে অনেক বেশি আহত করে ফেলে, তখন শেষ মুহূর্তে সে তার বুকের মধ্যে এমন একটা জোরে পাঞ্চ করে, যেটা ছিল একটা মরণঘাতী ইলিগাল পাঞ্চ। সেই পাঞ্চের জন্য তার সমস্ত হাড্ডি ভেঙে যায় আর সঙ্গে সঙ্গে সেখানে মারা যায়। এই সব কিছু শেষ করে হিউ যখন বাসায় ব্যাক করে, তখন সে দেখতে পায় তার সামনে তার মায়ের লাশটা পড়ে আছে। সে দৌড়ে তার মায়ের কাছে আসে। আসলে কিনের যত সমর্থকরা ছিল তারা তার থেকে বদলা নেওয়ার জন্য তার মাকে মেরে ফেলেছে। সে এগুলো দেখে প্রচণ্ড বাজেভাবে কান্না করতে থাকে, কারণ তার মা তাকে ছেড়ে চলে গেছে। আর তখনই তার মনে পড়ে যে তার মেয়েও তো ঘরের মধ্যেই ছিল। তাই সে দৌড়ে তার মেয়ের কাছে আসে। আর এইটা দেখার পর সে একেবারে শকড হয়ে যায়। মানে তার চোখের সামনে তার সবথেকে প্রিয় মানুষটা রক্তে গোসল করা অবস্থায় মারা গিয়েছে। আর তার হাতে একটা পাউচও ছিল, যেটা সে তার বাবার জন্য বানিয়েছিল। আর এই মুহূর্তে সে তার মেয়ের লাশটা কোলের মধ্যে নিয়ে সে প্রচণ্ড বাজেভাবে মন থেকে ভেঙে পড়ে। আর তখনই সে খুবই আপসেট হয়ে ঘর থেকে বেরিয়ে আসে। তখন সে জানতে পারে যে এই লোকের জন্য ফাইট হয়েছে, মানে তার সেই শিশুকে মারা হয়েছে, সে আসলে কিনের ওয়াইফের সঙ্গে একটু বেয়াদবি করেছিল। তার ওয়াইফের সম্মান রক্ষা করার জন্য কিন তাকে মেরেছিল। সে আসলে রাগে দুঃখে বা কোনো ক্ষোভের জন্য তাকে মারেনি। এজন্য আমরা দেখতে পাই হিউ খুবই ক্লান্ত পরিশ্রান্ত হয়ে আস্তে আস্তে সামনের দিক এগিয়ে যায়। হিউ জানে না সে কোথায় যাবে, সে পরবর্তীতে কি করবে, কারণ বাঁচার জন্য যে মোটিভেশনটুকু দরকার সেটুকু তার মধ্যে অবশিষ্ট নেই। এজন্য সমুদ্রে পাড়ে আসে আর একটা জাহাজের মধ্যে উঠে সে একটা কোনায় শুয়ে পড়ে। সে চিন্তা করছিল তার মেয়ের সেই সব স্মৃতিগুলো। আর আমরা দেখতে পারি যে এতে হিউয়ের কোনো কিছুই আসে যায় না, যে এই জাহাজ কোথায় নিয়ে যাবে, পরবর্তীতে তার সাথে কি হবে, সেখানে গিয়ে কি করবে। আর এমন করেই আমরা দেখতে পাই হিউ এত বেশি আপসেট হয়ে গিয়েছে যে দীর্ঘ 6টা মাস পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে ফিরছে। তার দাড়িও অনেকটা বড় হয়ে গেছে আর সে শোকে এতটাই পাথর হয়ে গেছে যে সে মরার সিদ্ধান্ত নিয়েছে। তবে যখন সে সুইসাইড করার ট্রাই করে, তখন সঠিক সময় কিছু লোক এসে তাকে সেভ করে নিয়ে যায় আর তারা তাকে তাদের বস্তির মধ্যে নিয়ে আসে। যদিও তারা তাকে সুস্থ করে তুলেছে, তবে আমরা দেখতে পারি জ্ঞান ফিরে পাওয়ার পরও সে কারোর সঙ্গে কোনো কথাবার্তা বলতো না। মুন নামের একটা মেয়ে তার সেবা যত্ন করছিল, তবে তার মনে হয় যে যতই সেবা করা হোক না কেন ও কখনোই বিছানা থেকে উঠতে পারবে না, কারণ তার শরীরের মধ্যে বিশাল একটা আঘাতের চিহ্ন রয়েছে। কিন্তু মুনের দাদি বলে আস্তে আস্তে আঘাতগুলো পূর্ণ হয়ে যাবে আর সে একটা সময় উঠে দাঁড়াতেও পারবে। এর কিছুদিন পরে মুনের মনে হয় হিউয়ের চুলগুলো অনেক বেশি বড় হয়ে গেছে, এজন্য মুন তাকে বলে চুলগুলোকে কাটার জন্য। এজন্য অনেকদিন পরে সে এখন অনেকটা সুস্থ হয়ে যায়। তখন সে ফাইনালি এই মেয়ের সঙ্গে একটা নদীর পাড়ে এসে তার চুলগুলোকে কাটে। মন তার চুল কাটার জন্য তাকে সাহায্য করে। আর আমরাও দেখতে পারি হিউ এখন সেই বস্তির একজন মেম্বার হয়ে গেছে। তাদেরকে কৃষিকাজে সাহায্য করত, মাঝে মাঝে সে খাবারও বানিয়ে দিত। আর সে এমনটা করে করে পুরো একটা বছর কাটিয়ে দেয়। তখন আমরা দেখতে পারি হিউ আর মুন একে অপরকে পছন্দ করতে শুরু করেছে। এর কিছুদিন পরে তাদের একটা বস্তির ছেলে অন্য একটা এলাকায় গিয়ে চুরি করে এবং সেই অপরাধে তাকে ধোলাই করা হয়। যদিও এই ব্যাপারটা তারা জানার পর সেখানে সবাই চলে যায় আর দাদি অনেক করে মাফ চাইতে থাকে। তবে সেখানে যে লিডার আছে তারা সেটা মানতে চায় না। তারা বলে আমরা নিয়ম অনুযায়ী তাকে ধোলাই করব। তবে এইখানে হিউ বলে তাকে ধোলাই না করে তুমি আমাকে ধোলাই করো।
তবে এখানে বড়দের যে নিয়ম ছিল সেটা ভিন্ন ছিল। বড়দের নিয়ম হলো এখানে বস্তির যে লিডার আছে তার সঙ্গে ফাইট করতে হবে, আর একটা সময় নির্ধারণ করে দেওয়া হবে। যদি এই সময়ের মধ্যে নিজেকে সেভ করতে না পারে তাহলে তোমাকে মেরে ফেলা হবে। এরপরে তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। যদিও আমরা জানি হিউ এক পলকের মধ্যেই তাকে শেষ করে দিতে পারে, কিন্তু হিউ এখনই চায় না তার নলেজ আর ট্যালেন্টের মাধ্যমে কাউকে হার্ট করতে। এজন্য সে প্রথম দিকে নিজেকে সেভ করা ট্রাই করছিল না, কিন্তু দাদি এসব দেখার পর প্রথমে আপসেট হয়ে যায়। এই জন্য দাদি তাকে মোটিভেশন দিতে শুরু করে। তখন হিউ নিজেকে সেভ করার জন্য প্রস্তুতি নেয়, মানে সে তাকে আঘাত করে না, কিন্তু যতগুলো আঘাত করছিল সেগুলোকে প্রতিহত করে। আর এরকমের করতে করতে সময় শেষ পর্যায়ে চলে আসে, কিন্তু এতক্ষণেও সেই লিডার হিউয়ের গায়ে একটা আঘাতও করতে পারেনি। এজন্য সময় যখন শেষ হয়ে যাবে তখন সে হাঁটু গেড়ে বসে তার হার স্বীকার করে নেয়। পরদিন সকালবেলা হিউ এবং মুন কিছু বাচ্চাদের সঙ্গে আড্ডা দিচ্ছিল। তখন বাচ্চারা হিউয়ের কাছে কুংফু শেখার আবদার করে, তবে হিউ এটা অস্বীকার করে দেয়, কারণ সে মনে করে যদি কেউ এই অসীম শক্তি পেয়ে যায় তখন আর সে মানুষ থাকে না, তখন সে অন্য কিছু হয়ে যায়। এজন্য হিউ তাদের পরামর্শ দেয়, তোমরা যেভাবেই লাইফ লিড করছো আমাদের সকলের উচিত সেভাবে জীবন চালিয়ে নেওয়া। তবে বাচ্চারা সরল মনে এটা বলে চলে যায় যে হিউ এবং মুনকে একসঙ্গে সুন্দর লাগছে। যদিও এটা শোনার পর তারা না শোনার একটা ভান করে, তবে বোঝা যায় তাদের মধ্যে ভালোই লাগছে। এরপর মুন যখন হিউকে নিয়ে তার বাবা মায়ের কবর কাছে আসে তখন হিউয়েরও তার বাবা মায়ের কথা মনে পড়ে যায়, আর সেই সঙ্গে তার মেয়ের কথা মনে পড়ে যায়। এর জন্য সে প্রচণ্ড বাজেভাবে আপসেট হয়ে যায়। তবে তার মানসিক স্বাস্থ্য আগের থেকে একটু ভালো ছিল। এজন্য সে চিন্তা করে সেই পুরনো শহরে আবারও যাবে এবং তাদের কবরের সামনে গিয়ে আবার একবার দেখা করে আসবে। এর জন্য সে মুনকে গিয়ে তার সমস্ত প্ল্যান বলে, আর আমরা দেখতে পাই সে খুব খুশি মনে তাকে বিদায় জানায়। হিউ তখন তাকে প্রমিস করে সে খুব তাড়াতাড়ি ফিরে আসবে আর তাকে তার জন্য ওয়েট করতে বলে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই হিউ আবারও আগের শহরে ফিরে গেছে এবং দেখতে পায় সেই শহরটা আর আগের মতো নেই। আসলে হিউয়ের যাওয়ার পর অনেকগুলো শক্তি চীনের উপরে হামলা করেছে। তাদের মধ্যে অনেকেই অনেক জায়গা দখল করে নিয়েছে, আর হিউ যে টাউনটাই ছিল সেটাও একজন দখল করে নিয়েছে। এজন্য সমস্ত বিদেশিরা এই শহরে ঘুরে বেড়ায় আর তারা নিজেদের মতো করে সংস্কৃতি পালন করে। এর জন্য হিউদের যে ঐতিহ্য ছিল সেটা এখন ধ্বংসের মুখে। এরপরে হিউ যখন তার বাড়িতে যায় দেখতে পায় সেই বাড়ি একটা পরিত্যক্ত বাড়ি হয়ে গেছে, আর তাদের যে কেয়ারটেকার ছিল সে তাকে আবারও নিজের বাড়িতে ওয়েলকাম করে। আর সে তাকে দেখায় সে সম্পূর্ণ ট্রাই করেছে এই ঘরটাকে আগের মতোই রাখতে, মানে যতটা সম্ভব হয় আর কি। হিউ যখন ঘরের ভিতরে আসে দেখতে পায় সমস্ত ঘর ফাঁকা। আসলে হিউ যখন চলে গিয়েছিল তখন তার পাওনাদাররা এসে তার ঘরের সবকিছু নিয়ে যায়। এরপরে হিউ তার বাবার কবরের সামনে চলে আসে আর সে তার কাছে মাপ চায়। তখন সে বুঝতে পারে সেদিন তার বাবা কেন সেই মরণঘাতী আক্রমণটা করেনি। আসলে সেই মরণঘাতী আক্রমণ করলে হয়তো তার বাবা সেই এলাকায় সবথেকে বড় কুংফু মাস্টার হয়ে যেত, তবে একটা মানুষের জীবন চলে যেত। এরপরে সে চলে আসে কিনের বাসায়, কিনের পরিবারের সকলের কাছে ক্ষমা চাওয়ার জন্য। তখন হিউ তার হার স্বীকার করে নেয়, কিনের পরিবারের কাছে মাথা নত করে। এরপরে দেখা যায় হিউ একটা পত্রিকায় দেখতে পায় হারকিউলিস নামের এক বডি বিল্ডার সবাইকে কুংফুর জন্য চ্যালেঞ্জ করছে। আর এটা দেখার পর সে একদমই চমকে যায় যে হারকিউলিস এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি, মানে কোনো কুংফু মাস্টার তাকে হারাতে পারেনি। এজন্য হিউ তাদের চাইনিজ আদর্শ এবং চাইনিজ সংস্কৃতি ধরে রাখার জন্য সে হারকিউলিসকে হারাবে এটা প্রতিজ্ঞা করে। তবে এজন্য তার কাছে কিছু টাকার দরকার ছিল। এরপরে সে চলে আসে তার ছোটবেলার বন্ধু জিনসুর কাছে এবং সে জিনসুর কাছে সে মাপ চায় আর আগের যে ঘটনাগুলো হয়েছে সেগুলোর জন্য সরি বলে। আর যখন জিনসু জানতে পারে যে তার টাকা কেন দরকার তখন সে তার অ্যাসিস্ট্যান্টের সাহায্যে টাকা দিয়ে দেয় এবং কোনো দেরি করে না। এর পরবর্তী সিনে দেখা যায় সেই দিন চলে আসে যেই দিন এই ম্যাচটা অনুষ্ঠিত হবে। তখন দেখা যায় হিউ আর হারকিউলিস সামনাসামনি দাঁড়িয়ে আছে। এটা দেখে যে কারোরই মনে হতে পারে এত বড় শরীরের সাথে হিউ কী করে পেরে উঠবে, সে তো প্রথম ধাক্কাতেই এলিমিনেট হয়ে যাবে। তবে হিউ এই ফাইট শুরু করার পূর্বে রেফারিকে ডাক দেয় এবং বলে এই ফাইটে আমাদের কিছু আদর্শ আছে এবং এটা আমাদের আদর্শ অনুযায়ী খেলা উচিত। তবে আমরা দেখতে পারি ভাষাগত পার্থক্যের কারণে রেফারি হারকিউলিসকে আরও বেশি রাগান্বিত করে ফেলে। তবে যখন সে ফাইট শুরু করে তখন হারকিউলিস কোনোভাবে হিউয়ের সঙ্গে পেরে ওঠে না আর বারবার তাকে অ্যাটাক করেই যাচ্ছিল। তবে যখন হিউ তাকে বাঁচিয়ে নিয়েছিল তখন হিউ একজন সৎ ফাইটার হিসেবে খ্যাতি অর্জন করে নেয়। এজন্য সে আবারও সবার ভালোবাসা অর্জন করে নেয়। এত বড় জয়ের পর দেখা যায় হিউ অনেক বেশি ফেমাস হয়ে গিয়েছে। এরপরে তার বেস্ট ফ্রেন্ড জিনসুর সঙ্গে দেখা করলে জিনসু বলে তুমি একটা চাইনিজ ফেডারেশন তৈরি করতে পারো যেখানে তুমি সবাইকে কুংফু শেখাতে পারবে, আর আমরা বিদেশি এত চাপের পরেও আমাদের সংস্কৃতি টিকিয়ে রাখতে পারবো। কিন্তু তখনই হিউয়ের এই বারবার জয় বিদেশি কিছু লোকের পছন্দ হয় না। আসলে তাদের মনে হয় হিউ যদি বারবার জয় পাওয়ার পরে চীনের
লোকেরা তার ফ্যান হয়ে যায় তাহলে হয়তো তার মাধ্যমে বিদ্রোহ করতে পারে এবং ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে পারে। তো এইবার এটা নিশ্চিত করার জন্য যাতে হিউ হেরে যায় এর জন্য একই দিনে তার সাথে 4টা ফাইটের আয়োজন করা হয়। আর এখানে দেখা যায় জাপানি এক ফাইটার সে ইংরেজদের সঙ্গে ওয়াদা করে সে এবার হিউকে শেষ করেই ছাড়বে। যদিও হিউ এটা জানতো যে এটা একটা চাল ছিল, তবুও সে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয়। আর সে ফাইটের আগের দিন তার জাপানিজ প্রতিদ্বন্দ্বী তানাকার সঙ্গে সে মিট করে। আমরা দেখতে পারি তানাকাও হিউয়ের মতো একজন সৎ ফাইটার, এজন্য তাদের মধ্যে কথাবার্তা হয় আর তাদের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। এরপরে দেখা যায় ফাইটের দিন চলে আসে আর আজকে হিউকে টানা 3 জনের সঙ্গে ফাইট করতে হয়। তবে এই 3 ফাইটার হিউয়ের সামনে 2 মিনিট টিকতে পারে না। যখন 4 নম্বর ফাইটার তার সামনে আসে, মানে তানাকা যখন তার সামনে আসে, তখন তার কাছে ক্ষমা চায় আর সে বলে তোমার সঙ্গে ফাইট করার কোনো যৌক্তিকতা আমি খুঁজে পাই না। যদি তুমি চাও তাহলে এই ফাইট এখনই বন্ধ করতে পারি। তবে হিউ এমনটা করতে চায় না। হিউ বলে কোনো সমস্যা নেই, তুমি শুরু করো। তখন আমরা দেখতে পারি ফাইট করার জন্য তারা যার যার পছন্দ মতো অস্ত্র নিয়ে নেয়। এখানে হিউ একটা গান নেয় আর তানাকা একটা তলোয়ার নেয়। যখন এখানে ফাইট শুরু হয়ে যায় তখন তারা কেউই কারোর সঙ্গে পেরে উঠছিল না। তবে এই ফাইটের মধ্যে ভুল করে তাদের অস্ত্র পরিবর্তন হয়ে যায়, মানে তানাকা পেয়ে যায় সেই গান আর হিউ পেয়ে যায় তলোয়ার। তবে গান চালাতে তানাকা তেমন একটা এক্সপার্ট ছিল না, এর জন্য হিউ ফাইটটা এখানে বন্ধ করে এবং তাদের অস্ত্র আবারও ঠিক করে নেয়। আর প্রথম রাউন্ডের এই খেলাটা ড্র হয়ে যায়। এরপর হিউ বিরতির সময় চা খায়। তখন সেই চায়ের মধ্যে বিষ মিশানো ছিল, যা দিয়েছিল জাপানি সেই প্রতিদ্বন্দ্বী। সে চাইতো যে কোনো মূল্যে হিউকে মারতে। এজন্য যখন দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হয়ে যায় তখন হিউ সামনে এসে কিছুই দেখতে পাচ্ছিল না, তার চোখের সামনে ঝাপসা হয়ে আসে। আর ফাইট শুরু হওয়ার 2-1 মিনিটের মধ্যেই তার মুখ দিয়ে রক্তভূমি হতে শুরু করে। তবে তানাকা তখন সিদ্ধান্ত নেয় ফাইটটা বন্ধ করে দেওয়ার জন্য। আর হিউ যেহেতু জানতে পেরেছে তাকে বিষ দেওয়া হয়েছে, তাই সে মনে করে ফাইট চলমান রাখা উচিত, কারণ সে জানে এমনিতেও সে মারা যাবে। যদি সে ফাইটিং রিংয়ের মধ্যে মারা যায় তাহলে সেটা গর্বের বিষয়। তবে এরপরে আমরা দেখতে পারি হিউ দুর্বল হওয়া সত্ত্বেও তার সমস্ত শক্তি দিয়ে তানাকার সঙ্গে ফাইট করতে শুরু করে। তবে শেষ পর্যায়ে হিউ তার সেই টেকনিকের অপব্যবহার করে যেই টেকনিক ব্যবহার করে সে কিনকে মেরেছিল। তবে এইবার সে তার ভুল থেকে শিক্ষা নেয়। সে আর পাঁচটা করে না, সে তার বুকের সামনে নিয়ে হাতটা স্টপ করে দেয়। যখন তানাকা এই বিষয়টা দেখতে পারে যে সে তাকে মারতে চাইলেও মারতে পারত কিন্তু মারেনি, তখন সে তাকে উইনার ঘোষণা করে দেয়, কারণ সে হচ্ছে একজন সৎ প্লেয়ার। আর আমরা দেখতে পারি সে এই ম্যাচটা উইন হওয়ার পর তার বেস্ট ফ্রেন্ডের কোলে শুয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তখন তানাকা ওই জাপানিজ প্রতিদ্বন্দ্বীকে অপমান করে আর বলে তুমি জাপানের জন্য কলঙ্ক। তখন আমরা একেবারে শেষ দৃশ্য দেখতে পাই, হিউয়ের আত্মা কুংফু করতে করতে মুনের ঘরের সামনে চলে এসেছে। আর তখন মুন বাইরে চলে আসে। সে বুঝতে পারে হিউ তার সামনে এসেছে। যদিও সে ছিল অন্ধ, দেখতে পায় না, তবুও সে এটা বুঝতে পারে। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। আসলে আমরা বাঙালিরাও ঠিক তেমনটাই করতে চলেছি। নিজেদের ইতিহাস ঐতিহ্য ভুলে পশ্চিমা ইতিহাস ঐতিহ্য আঁকড়ে ধরেছি। আমাদের ঐতিহ্য সবসময় গর্বের বিষয়। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, জানাতে পারেন আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।